সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত শিশু স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক অনুষ্ঠান পুষ্টি ভাবনায়। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম, যিনি পরিচালক পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমার সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। দুজনকেই স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। গ্রোথ মনিটরিং এবং প্রমোশন বলতে আমরা কি বুঝি? বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শিশুর সার্বিক অবস্থা উন্নয়নে কিংবা পুষ্টির অবস্থা উন্নয়নে গ্রোথ মনিটরিং এবং প্রমোশনের গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। গ্রোথ মনিটরিং প্রমোশন বলতে আসলে বোঝায় একটা শিশুর সার্বিক গ্রোথ কিংবা শারীরিকভাবে যে তার বৃদ্ধি হচ্ছে সেটা। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই গ্রোথ মনিটরিং এবং প্রমোশনটাকে ব্যবহার করে একটা শিশুকে একদম শুরু থেকে তার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা, এবং যেহেতু গ্রোথের সাথে রিলেটেড হচ্ছে পুষ্টি, তো শিশুর পুষ্টিটা ঠিকমতো হচ্ছে কিনা এবং আর্লি ডিটেকশন যেন করা যায় যদি পুষ্টির সমস্যা হয়, গ্রোথের সমস্যা হয়, এবং সেই অনুযায়ী যেন ব্যবস্থা নিতে পারে, পরবর্তীকালে যেন কোনো সমস্যা না হয়। এই সমস্ত কারণে এই গ্রোথ মনিটরিং প্রমোশন একটা ভালো ইন্ডিকেটর শিশুর গ্রোথ এবং পুষ্টিটাকে শুরু থেকেই আইডেন্টিফাই করার জন্য বা ডিটেক্ট করার জন্য। এখন প্রশ্ন আসে যে এই গ্রোথ মনিটরিং প্রমোশনটা কিভাবে করে, ব্যাপারটা আসলে কি? এটা হচ্ছে যে শিশুর যেটা করা হয় যে শিশুর আমরা ওজনটা নেই, সেই ওজনটা নিচ্ছে আমরা কেজিতে। নেওয়ার পর একটা থাকে, একটা মনিটরিং গ্রোথ চার্ট থাকে। সেই চার্টের মধ্যে যেটা করা হয় যে প্রথমে যে আমরা ওয়েটটা নিচ্ছি, সেই ওয়েটটাকে তার বয়স অনুযায়ী কোথায় থাকবে সেখানে একটা প্লট করে দেওয়া হয়। এইভাবে মানে যত তার বয়স বাড়তে থাকে, এবং এটা হয় যে মান্থলি করা হয় ইউজুয়ালি, তো সেইভাবে এটা দেখে আমরা বুঝতে পারি যে তার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা। যদি গ্রোথটা না হয় তাহলে দেখা যায় যে এই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই গ্রাফের প্লটটা নিচে চলে আসছে, এবং তখন সেটাকে বলা হচ্ছে গ্রোথ ফল্টারিং, মানে তার বাচ্চাটার গ্রোথটা ঠিক মতো হচ্ছে না। তো এই যে গ্রোথ মনিটরিং এবং যে প্রমোশনটা, এটা হচ্ছে যে আসলে এইভাবে আমরা কিন্তু মানে শুরু থেকে একটা যেটা প্রথমে যেটা বললাম যে শুরুতে একটা বাচ্চার গ্রোথটাকে ঠিক মতো হচ্ছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারি। মানে একটা শিশুর যে সাইজটা বড় হচ্ছে সেটা ঠিক মতো হচ্ছে কিনা, আনইন্টারাপ্টেডলি হচ্ছে কিনা, সেটা দেখার জন্য যে টুল, যা মেথড যেটা, সেটা হচ্ছে এই গ্রোথ মনিটরিং প্রমোশন। নিশ্চয়, অসাধারণ বলেছেন স্যার। গবেষণা বলছে শিশুর পুষ্টির সাথে গ্রোথ মনিটরিং এবং প্রমোশনের একটি নিবিড় সম্পৃক্ততা রয়েছে। তো বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে এই গ্রোথ মনিটরিং এবং প্রমোশনের গুরুত্ব কতটুকু বলে আপনি মনে করেন? দেখেন, এইটার গুরুত্ব অপরিসীম। আমরা যদি দেখতে চাই যে শিশুদের কি অবস্থা, শিশুদের নিউট্রিশনের কি অবস্থা, তাহলে গ্রোথ মনিটরিং কিন্তু করতে হবে, এবং এটা আপ টু 5 ইয়ার্স পর্যন্ত করে, এবং সেইটা থেকে আমরা বুঝতে পারবো যে শিশুর অবস্থাটা কি রয়েছে, অবস্থাটা এখন কেমন, তার নিউট্রিশনের চাহিদা কতটুকু পূরণ হয়েছে, কতটুকু পূরণ হয়নি। বাংলাদেশে আমি যদি কিছু তথ্য আপনার সাথে শেয়ার করি যে 1/4 মতো শিশু আছে যারা স্টান্টেড, অর্থাৎ যতটুকু তার খর্বাকৃতি আর কি, বাংলায় যদি বলি যতটুকু লম্বা হওয়ার কথা ছিল ততটুকু লম্বা হয় নাই এই সময়ের মধ্যে, এই বয়সে। এইটা গেল একটা। আরেকটা হলো যে প্রায় 22% চিলড্রেন আন্ডার 5 তারা কিন্তু তাদের যতটুকু ওয়েট হওয়ার কথা ছিল ততটুকু কিন্তু হয় না। এই দুইটাই কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর এই নিউট্রিশনের জন্য। তো আমরা এইগুলোকে পরিমাপ করি, এবং এইগুলা সাথে সাথে এই যে আপা একটু আগে বললেন যে গ্রোথ মনিটরিংয়ে আমাদের একটা কার্ভ আমরা দেখাই যে কতটুকু এই বয়সে উচ্চতা হওয়া দরকার, কতটুকু ওয়েট থাকা দরকার, এবং সেটার যদি ওই বর্ডার লাইনের নিচে থাকে তাহলে আমরা বলি সেটা ম্যালনারিশ, তারপরে সিভিয়ার ম্যালনারিশ। এই যে নিউট্রিশনের অভাব, এগুলো আমরা কিন্তু বুঝতে পারি ওই গ্রোথ মনিটরিং কাছ থেকে, এবং এই ইন্ডিকেটরগুলোও কিন্তু এসেছে ওখান থেকে যে গ্রোথ মনিটরিং যদি করে তাহলে এইটা আইডেন্টিফাই করা যায় এবং সেই অনুযায়ী কিন্তু কার্যক্রম নিতে পারে।
আচ্ছা, তো এক্ষেত্রে একটি শিশু যদি খর্বকায় হয়ে থাকে কিংবা প্রপারলি ওজন না থাকে তাহলে তো সে পরবর্তীতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না। তাই শুরুতে একজন অভিভাবককে এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি। যেতে চাই ম্যাম আপনার কাছে, অনুপুষ্টি কিংবা মাইক্রোনিউট্রিয়েন্ট এই যে বিষয়টি, এটি বলতে আমরা কি বুঝি একটু জানবো। আচ্ছা, এটা আসলে খুব এই সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে একটা সময় ছিল যে আমাদের যে ম্যালনিউট্রিশন বা অপুষ্টিজনিত যে সমস্যাগুলো ছিল সেটা ছিল দুই ধরনের। একটা ছিল আমাদের যেটা ছিল যে আন্ডার নিউট্রিশন, আর একটা ছিল ওভার নিউট্রিশন। আর এখন আমরা আরেকটা যেটা যোগ করা এর সাথে সেটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। এবং যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যারা পুষ্টি নিয়ে কাজ করি, যে এই যে ওভার নিউট্রিশন আন্ডার নিউট্রিশন দুইটা মিলে হচ্ছে ম্যালনিউট্রিশন, এবং এই যে অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টের যে অভাব, এটার যে ঘাটতি, এটা কিন্তু একটা মারাত্মক প্রভাব ফেলে স্বাস্থ্যের উপর, পুষ্টির উপর। আচ্ছা, এবং সেটার কারণে যেই ধরনের সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত আমরা বুঝতে পারিনি কিংবা এদিকে আমরা নজর দিইনি, কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বিশাল সমস্যা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য, পুষ্টির জন্য। এবং এখন কথা হচ্ছে এই অনুপুষ্টিটা কি। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই সেটাকে আমরা একদম যদি ব্রড ক্যাটাগরিতে ভাগ করি তাহলে হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট বা এই অনুপুষ্টি। আচ্ছা, এখন এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেগুলো হচ্ছে আমরা যে প্রতিদিন খাচ্ছি, যেগুলো যেমন ভাত, মাছ, মাংস, যেগুলো আমরা বেশি পরিমাণে খাই, মানে বলতে গেলে কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। মানে ম্যাক্রো মানে হচ্ছে যেটা বেশি পরিমাণে আমরা খাচ্ছি, এবং এগুলোর অভাবে যে এতদিন যে সমস্যাগুলো ছিল যেমন প্রোটিন, এনার্জি, ম্যালনিউট্রিশন, সেগুলো আমরা দেখে এসেছি এবং সেগুলো কিন্তু আমরা অনেকটা এই সমস্যাগুলো সমাধান করে এসেছি। কিন্তু এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, এখন কথা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টটা কি। এটা হচ্ছে আসলে মিনারেল এবং ভিটামিন দুইটা মিলে। এখন মিনারেলের মধ্যে আমরা খুব ইম্পর্টেন্ট যেগুলো দেখি সেগুলো হচ্ছে আয়োডিন, জিঙ্ক, আয়রন, ফলিক অ্যাসিড, তারপরে ক্যালসিয়াম, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিনের মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করি। কিছু ভিটামিন হচ্ছে পানিতে সলিবল আর কিছু ভিটামিন আছে ফ্যাটে সলিবল। এখন পানিতে যে ভিটামিনগুলো সলিবল সেই ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ভিটামিনগুলো আর ভিটামিন সি। আর যেই ভিটামিনগুলো হচ্ছে ফ্যাটে সলিবল সেই ভিটামিনগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে। এখন এই যে ইয়েগুলা বললাম ভিটামিন এবং মিনারেল, এগুলার কিন্তু বিভিন্ন কাজ আমাদের শরীরে আছে। বিভিন্ন ভিটামিনের বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন মিনারেলের বিভিন্ন ধরনের কাজ। তার মধ্যে যদি আমরা দুই তিনটা স্পেসিফিকভাবে বলি, যেমন আয়রন। আয়রনের অভাবে আমরা জানি যে এনিমিয়ার সমস্যা আমাদের দেশে মা এবং শিশুদের একটা বিরাট একটা নিউট্রিশনাল প্রবলেম, এটা তো আছে। আর ইদানিং যেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত সেটা হচ্ছে ভিটামিন গ্রুপের মধ্যে, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিডের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চাদের জন্মগত ত্রুটি বা কনজেনিটাল অ্যানোমালি যেটা হয় নিউরাল টিউব ডিফেক্টের জন্য। তো সেই ফলিক অ্যাসিডটা কিন্তু প্রেগনেন্ট মাদেরকে যেমন খেতে হবে, তেমনি একজন মা যখন প্ল্যান করে যে সে কনসিভ করবে, সে বেবি নেবে, মা হবে, তখন তার আগে থেকে কিন্তু তাকে এই ফলিক অ্যাসিডটা খেতে হবে। এতদিন যেটা দেওয়া হতো আয়রন ফলিক অ্যাসিড একসাথে দেওয়া হতো, কম্বিনেশন দেওয়া হতো। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এই কম্বিনেশনে যেই পরিমাণে ফলিক অ্যাসিড দেওয়া হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট না। সুতরাং সেই পরিমাণটাকে বাড়াতে গেলে আমাদেরকে কি করতে হবে, অনুপুষ্টিটা আমরা কোন কোন সোর্স থেকে পেতে পারি সেই দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। এবং গবেষণাতে দেখা গিয়েছে যেটা, যে ফলিক অ্যাসিড যদি আমরা প্রেগনেন্ট মাদেরকে ঠিক সময় মতো সাপ্লাই করতে পারি, তাহলে এই যে কনজেনিটাল অ্যানোমালিস বা জন্মগত ত্রুটি, এটা নিউরাল টিউব ডিফেক্ট, তার মধ্যে যেমন এনএনকেফালি, তারপরে আমাদের আছে স্পাইনা বাইফিডা, এই ধরনের যে সমস্যাগুলো, এগুলা প্রায় আমরা দেখতে পাচ্ছি যে মোর দেন 30% আমরা কন্ট্রোল করতে পারি। তো সেই দিকে খেয়াল রেখে আমাদেরকে আসলে এই অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্টের দিকে আমাদেরকে কিন্তু এখন মন দিতে হবে, যে কী করে আমরা এটা থেকে বাঁচতে পারি কিংবা কী করে এই সমস্যাটা আমরা ওভারকাম করতে পারি। আমরা তো অনেক খুব ব্রিফলি ডিসকাস করলেন আপনি এত চমৎকারভাবে যে ফ্যাট সলিবল ভিটামিন, ওয়াটার সলিবল ভিটামিন এবং মিনারেল কোনটার কাজ কি আমাদের শরীরে, কিন্তু এটা সোর্সটি আপনি যেমনভাবে বলছিলেন যে কিছু কিছু খাবারের মধ্যে রয়েছে, এমন কি কোনো সোর্স রয়েছে যেটি, সব খাবার তো আসলে একসাথে খাওয়া সম্ভব হয় না, কিংবা যে সমস্ত শিশুরা রয়েছে 5 বছরের কম, বাবা মারও তো কখনো একভাবে তাদেরকে খাইয়ে অভ্যস্ত করতে পারে না, অনেক ক্ষেত্রে শিশুরাও খেতে চান না,
তো তাদের ক্ষেত্রে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? এমন কি ওষুধ রয়েছে বা এমন কি ধরনের সাবস্টেন্স রয়েছে যেটি খেলে সমস্ত মিনারেল, ভিটামিন এবং আয়োডিনের ঘাটতিটা পূরণ হবে? আচ্ছা, এখানে আমরা যেটা বলতে চাই যে সমস্ত ভিটামিন মিনারেলের প্রধান যে উৎস বা সোর্স সেগুলো হচ্ছে ফলমূল, শাকসবজি। এখন বলতে খারাপ লাগে বা বলতে দ্বিধা হয় না যে আমরা বড়রাও কিন্তু শাকসবজি, ফলমূল নিয়মিত খাই না কিংবা সুযোগ হয় না। হয়তো আমি এমন জায়গায় যাচ্ছি সেখানে আমি ফ্রেশ ফলমূল, শাকসবজি আমি পাচ্ছি না, এটা একটা হতে পারে। আর শিশুদের বেলায় আমরা দেখি সব মারাই কমপ্লেন করে যে শিশু তো শাকসবজি, ফলমূল মোটেও খেতে চায় না। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাদের যে রিকমেন্ডেড ডোজ, সেই ডোজটা যদি আমরা পূরণ করতে চাই তাহলে যেই পরিমাণে তাকে শাকসবজি খেতে হবে, একটা শিশুর পক্ষে কিন্তু এত পরিমাণ শাকসবজি আসলে খাওয়া সম্ভব। তাহলে অল্টারনেট কি থাকে? সাপ্লিমেন্ট। তাহলে কোন ধরনের সাপ্লিমেন্ট খেলে তার যে সমস্ত অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার, সেই মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়। আমার মনে হয় সেটা আমার চেয়ে তসলিম ভাই অনেক সুন্দর করে বলতে পারবে। তো আমি নিশ্চয়ই স্যার একটু যোগ করবেন এই ক্ষেত্রে কথা বলার জন্য। জি, আসলে মাইক্রোনিউট্রিশন, এমএমএস যেটা আমরা বলি, একদিকে প্রেগনেন্ট মাদের, আরেকদিকে শিশুদের জন্য রয়েছে এমএনপি, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার। আপনি শিশুদের ক্ষেত্রে যেহেতু এই কথাগুলো বলছি, আপনি সব থেকে দেখবেন যে অধিকাংশ শিশুই তাদের আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ায় ভোগে। তো এইটা একটা বড় সমস্যা। জিঙ্কের অভাবে ভোগে শিশুরা, সেইটা একটা দিক আছে। ভিটামিন সি এর অভাব। তো এই জন্য যে 5টি কম্পোনেন্ট খুব দরকার শিশুদের, এইটা নিয়ে এই এমএনপি, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, এটা কিন্তু গ্লোবালি শিশুদের নিউট্রিশন অ্যাড্রেস করার জন্য এটা করা হচ্ছে। এবং এটা যদি খাবারের সাথে মিশিয়ে শিশুদের নিয়মিত খাওয়ায়, তাহলে এই আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ায় ভুগবে না শিশু। এবং দেখা গেছে যে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়ায় যদি শিশু থাকে, তাহলে যে কাজটা হয় যে শিশুর কিন্তু কগনিটিভ গ্রোথও হয় না। আপনি অনেক কথা বললেন, অনেক আপনার এই মাইক্রোনিউট্রিশনের ভূমিকাগুলো কতটুকু একজন মানুষের শরীরে, কিন্তু এটার সাথে আয়রনও একটা বড় ভূমিকা পালন করে। তো আমরা যে জন্য আর কি এটা করেছি, সারা বাংলাদেশে আমরা ব্যাপকভাবে প্রচারণা চালাই যাতে করে এই আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া দূর করার জন্য আমরা এই মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, যেটা মনিমিক্স আমাদের ব্র্যান্ড, সেইটাকে ইউজ করাতে পারি। আচ্ছা, অনেক ক্ষেত্রে অভিভাবকরা চিন্তা করেন যে এটি তো একটা মেডিসিন, প্রত্যেকটা মেডিসিনে তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, আমার সুস্থ সন্তানকে কেন আমি এটা খাওয়াবো? কিন্তু এটা না খাওয়ালে যে জটিলতা কি হতে পারে সেটি নিয়ে তো তারা শঙ্কিত নয় আসলে। না, দেখেন, এটা তো ওভারডোজ হওয়ার সম্ভাবনা খুব কম, সেটা একটা দিক। আর একটা দিক হলো আপনার পাবলিক হেলথের যে প্রোডাক্টগুলো আছে, পাবলিক হেলথের যে সার্ভিস, এটা ইউনিভার্সাল, সবার জন্য করি। হয়তো সবার জন্য সমভাবে দরকার না, কিন্তু দরকার। আপনার কোনো না কোনো নিউট্রিশনের অভাব থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমরা যদি এটা ইউনিভার্সালি সবাইকে ইউজ করতে পারি, তাহলে দেশের সব শিশুদের কি এই কোহর্টটাকে একটা বুদ্ধিমান কোহর্ট করতে পারবো। কারণ ইন্টেলিজেন্স বাড়াবার জন্য এটা খুবই দরকার। তাহলে আপনার যদি দেখা যায় যে শিশু আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে, তার খাবারের দিকে মনোযোগ থাকে না, তার সুস্থতা ওইভাবে, শিশু যেরকম চঞ্চল প্রকৃতির হয় সেটা তারা হয় না। তো বিভিন্ন রকমের, অর্থাৎ তাদের প্রাণশক্তি কম থাকে। তো এই জন্য আমরা বলি যে প্রত্যেকটা শিশুকেই যদি এই মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার দেওয়া যায়, খাবারের সাথে একটু মিশিয়ে খেতে হয়, তাহলে এই সমস্যাটা থাকবে না। স্যার, আমাদের দেশের প্রেক্ষাপটে একটি শিশুর অপুষ্টির প্রধান কারণগুলো কি কি হতে পারে এবং এর পরিণতি কি বলে আপনি মনে করেন? দেখেন, অপুষ্টির কারণ তো শুরু হয় মায়ের পেট থেকেই, অর্থাৎ প্রেগনেন্সিকালীন সময়ে শিশুর, বাংলাদেশে শিশুদের যেসব লাইভ বার্থ হয় তার মধ্যে 18% মতো তারা আন্ডারওয়েট হয়। এইটাই কিন্তু অপুষ্টির প্রথম শুরু হয়ে গেল। এই যে আন্ডারওয়েট শিশু, এ কিন্তু যেটা দেখা যাবে যে সে যখন তার পরিণত বয়স হয় তখনও কিন্তু তার মধ্যে ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, হাইপার টেনশনের সম্ভাবনা, এবং ম্যালনারিশমেন্ট, এটা একটা তাকে পিছু ছাড়বে না, তার সাথে চলবে। তো এটা একটা প্রবলেম আছে। এরপরে আপনি দেখেন ব্রেস্ট ফিডিংয়ের খুবই দুশ্চিন্তার কথা। ব্রেস্ট ফিডিংয়ে 65% আমাদের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ছিল, অর্থাৎ শিশুর জন্ম থেকে 6 মান্থ পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাবে, সরি কেটে দেয় যেন, বুকের দুধ খাবে। তো সেইখানে দেখা গেছে যে গত 4 বছরে
এটা কমে গেছে, এখন 55%। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড যদি না হয় তাহলে কিন্তু ওইখান থেকেও নিউট্রিশন নিশ্চয়ই। এরপরে একটু শিশু যখন বড় হয় সেই আপনার ওই ফাস্ট ফুড, জাঙ্ক ফুড হতে শুরু করে আমরা যেভাবে খাবারের কথা বলি ওইটা কিন্তু খুবই কম ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, আর শিশুরা খাবার ঠিক মতো, সেখানেও কিন্তু একটা কারণ। এই সব কারণ মিলে তারপরে দেখা যায় যে শিশুর এই নিউট্রিশনটা চাহিদাটা ঠিক মতো হচ্ছে না, সে অপুষ্টিতে ভুগছে, এবং তার পরিপ্রেক্ষিতে সে যখন অ্যাডাল্ট হয় তখনও তার কনসিকুয়েন্স, এই কনসিকুয়েন্সটা চলতেই থাকে। তো গর্ভাবস্থায় ম্যাডাম যেমনটি বলছিলেন, আয়রনের যদি ডেফিসিয়েন্সি হয় কিংবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে জন্মগত ত্রুটি হবার সংখ্যা রয়েছে। আমাদের বর্তমান যে দেশের প্রেক্ষাপট তাতে করে অসংখ্য মায়েরা কিন্তু প্রেগনেন্সির সময়টিতে খুব একটা সচেতন নন। দেখা যাচ্ছে তারা আয়রন, ফলিক অ্যাসিড সংক্রান্ত নানা ধরনের জটিলতায় ভোগেন, অনেকে অ্যানিমিয়ায় ভুগছেন, অনেকে ম্যাডাম যেমনটি বলছিলেন বিরতির আগে যে যাদের আয়রন ডেফিসিয়েন্সি কিংবা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি তাদের সন্তানদের জন্মগত ত্রুটি হবার একটি সংখ্যা রয়েছে। সেক্ষেত্রে এমন কি কোনো সাপ্লিমেন্ট রয়েছে এসএমসির পক্ষ থেকে যেটি খেলে তারা তাদের সন্তানের এই ধরনের অপুষ্টি কিংবা জন্মগত ত্রুটিগুলো রোধ করা সম্ভব? দেখেন, আয়রন, ফলিক অ্যাসিড একদিকে, কিন্তু শুধুমাত্র কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড না, আপনি 44% মহিলারা 15 থেকে 49 বছর দ্বারা নন ল্যাকটেটিং, নন প্রেগনেন্ট মা, তারা কিন্তু জিঙ্কের ডেফিসিয়েন্সিতে ভোগে। 72%-এর মতো তারা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি। আচ্ছা, প্রত্যেকটা ভিটামিনের এবং মাইক্রোনিউট্রিশনের একটা ডেফিসিয়েন্সি আছে, এবং সেইটা কিন্তু বয়ে বেড়ায় তারা। তো আমরা এখন বলি যে এটা একটা কম্প্রিহেন্সিভ হওয়া দরকার। একদিকে মারা এএনসি সার্ভিস পায় না, এএনসি সার্ভিস কিন্তু কমে গিয়েছে 47% থেকে এখন 41%-এ আছে। এটা যেমন বাড়ানো দরকার, প্রত্যেকটা প্রেগনেন্ট মা তার 4টা এএনসি সার্ভিস পাওয়া উচিত, কমপক্ষে 4 বার। এইটা একটা দিক। আরেকটা দিক হলো এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমরা বলি, শুধুমাত্র আয়রন, ফলিক অ্যাসিড না, আয়রন, ভিটামিন এ, ভিটামিন বি আবার 5 রকমের, ভিটামিন সি, তারপর ভিটামিন ডি, সিলিনিয়াম, কপার, জিঙ্ক, এই সব কিছুর সমন্বয়ে 15 ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে রয়েছে, যাতে করে সবগুলো মাইক্রোনিউট্রিশনের অভাব দূর করে। এইটা হলো একদিকে। আরেকটা হলো ক্যালসিয়াম। আচ্ছা, ক্যালসিয়াম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট প্রেগনেন্ট অবস্থায়, বিভিন্ন ক্যালসিয়ামের অভাবে সমস্যা দেখা দেয়। তো এইভাবে যদি হোলিস্টিক একটা অ্যাপ্রোচে মাকে 180টা ট্যাবলেট রিকমেন্ড করে, এটা ইউনাইটেড নেশন এটাকে ডেভেলপ করেছে, এবং WHO, ইউনিসেফ বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করছে এই প্রোগ্রামটা। কিন্তু বাংলাদেশে ইউনিসেফও করতেছে একটা অংশে, আর আমরা ন্যাশন ওয়াইড এটাকে আমরা রোল আউট করেছি। এবং এই কার্যক্রমটা যদি করতে পারি, সাথে সাথে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এবং ক্যালসিয়াম, 4টা এএনসি সার্ভিস, এবং মাকে ডেলিভারিটা যদি ইনস্টিটিউশনে করতে পারি, তাহলে ঝুঁকি মাদের অনেক কমে যাবে, মাতৃমৃত্যুর হার কমে যাবে, সুস্থ শিশু জন্ম দেওয়ার হার বেড়ে যাবে বলে আমরা মনে করি। বিভিন্ন গবেষণায় এগুলো দেখা গেছে। তো এইটাকে আমরা বলি যে এএনসি সার্ভিসটাকে একটা কম্প্রিহেন্সিভ ওয়েতে দেখতে হবে। এই কম্প্রিহেন্সিভ ওয়েতে যদি আমরা একটা মাকে সেবা দিতে পারি, তাহলে আমরা একটা আগামী ভবিষ্যৎটা আরও একটা সুন্দর স্বাস্থ্যবান ভবিষ্যৎ, স্বাস্থ্যবান শিশুদের একটা কবর পাবো, একটা আগামী ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে দেশের বলে আমরা মনে করি। চমৎকারভাবে বলেছেন, বুঝিয়ে বলেছেন। একটু ম্যামের কাছে যেতে চাই। সামগ্রিকভাবে পুষ্টির সার্বিক অবস্থা উন্নয়নে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে জিএমপি কর্মসূচি প্রবর্তনের প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন? আমি তো মনে করি যে এটার প্রয়োজনীয়তা খুবই ছিল, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আর একটা তথ্য আমরা যেটা জানি না, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আরও যে অর্গানাইজেশনগুলো আছে, তারা কিন্তু 1960 মানে 1960 সাল থেকে এই গ্রোথ মনিটরিং প্রমোশন, ঠিক এই নামে ছিল না, অন্য নামে ছিল, এই পদ্ধতিতে এই ইন্ডিকেটরগুলো ব্যবহার করে তখন একটা বাচ্চার গ্রোথ,
তারপরে তার পুষ্টিগত অবস্থা, ম্যালনিউট্রিশন, তারপরে তার মধ্যে ম্যালনিউট্রিশন হলে তাকে রেফারেল সিস্টেম, কী করে চিকিৎসা করবে, এই সমস্ত ইয়েগুলা কিন্তু তখনও ছিল, এখনও আছে। তো যেটা আমাদের দরকার যে গ্রোথ মনিটরিং প্রমোশন, এটা দিয়ে আমরা যেটা করতে পারি যে একটা গ্রাফের মতো একটা বাচ্চার মানে নর্মালি যেটা হয়, একটা বাচ্চার ওজন নেওয়া হয় জন্মের 2 উইকস পরে। তো সেই সময় থেকে যদি আমরা একটা রেগুলার ইন্টারভ্যাল আছে, সেইভাবে যদি তার ওজনটা নেওয়া হয়, তার বয়স অনুযায়ী তার ওজন কত সেই অনুযায়ী গ্রাফিক্যালি একটা প্লট আমরা আঁকলাম। এইভাবে যদি আমরা একটা করতে পারি, ডেটা বেস করতে পারি, তাহলে পরবর্তীকালে আমরা দেখতে পারি বাংলাদেশের শিশুদের তাদের গ্রোথ কেমন, এবং গ্রোথ যদি ঠিকমতো না হয় এই ক্ষেত্রে সরকার কি করতে পারে, এবং পাশাপাশি সরকারের সাথে যে অন্যান্য অর্গানাইজেশনগুলো আছে তারা কি ধরনের ব্যবস্থা নিতে পারে, সেই ব্যবস্থাতে কিন্তু আমরা যেতে পারি। এটা একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে এই গ্রোথ মনিটরিং প্রমোশনের উদ্দেশ্যটা কি, অবজেক্টিভটা কি? এটার একটাই অবজেক্টিভ যে চাইল্ডের যে গ্রোথ সেইটাকে এনশিওর করা, একটা বাচ্চার গ্রোথটাকে এনশিওর করা। এখন সেটা এনশিওর করতে হলে যেটা তসলিম ভাই বললেন যে যেটা আমাদেরকে করতে হবে মার পুষ্টি, নিশ্চয়ই এইটাকে আমাদেরকে এনশিওর করতে হবে। এখন কীভাবে আমরা মার পুষ্টিটাকে এনশিওর করবো, যেটা বললাম, একটা আমাদের দেশে যেটা হচ্ছে প্রেগন্যান্সি প্ল্যানিংটা কিন্তু এখন পর্যন্ত নাই। কারণ কোনো মাকে, এটা আমাদের এখানে অনেক গবেষণা তো দেখা গেছে যে খুব কম ইনফরমেশন আছে এই বিষয়ে, যে একজন মাকে জিজ্ঞেস করলে যে আপনি কি প্ল্যান্ড ওয়েতে প্রেগনেন্ট হলেন, তারা ম্যাক্সিমাম উত্তর হচ্ছে না। সেটা শিক্ষিত অশিক্ষিত সাথে কিছুটা ম্যাটার করে, কিন্তু তারপর দেখা যায় যে এটা কিন্তু আসলে একটা বিরাট ফ্যাক্টর আমাদের। এবং এটা কেন এত ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই জন্য যে মা যদি প্ল্যান করে যে সে প্রেগনেন্ট হবে, তার নিউট্রিশনাল স্টেটাসটা আগে ঠিক করতে হবে। সে যদি একটা বলা হয় যে একজন সুস্থ মাই একটা সুস্থ শিশুর জন্ম দিতে পারে, তো সেই হিসাবে মাকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে এই যে গ্রোথ মনিটরিং প্রমোশন আমরা যেটা বলছি, সেই আমাদের যে উদ্দেশ্যটা সেটা আমরা পুরোপুরি সাকসেসফুল হব। তো সেই অর্থে আমাদেরকে আসলে এই লেভেলে চিন্তা করতে হবে যে শুরু থেকে আমাদেরকে সচেতন হতে হবে। মা কি করে খাবে, অ্যান্টিনেটাল চেক আপটা আমাদেরকে এনশিওর করতে হবে, অ্যাটলিস্ট 4টা ভিজিট। তারপর যেটা হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এক্সটেন্সিভ ব্রেস্ট ফিডিং, মাদের পুষ্টি শিক্ষা, মাদের ট্রেনিং, এই ধরনের ট্রেনিং। তারপরে ইমিউনাইজেশন ট্রেনিং শিশুর, মা টিটানাস যেন ইনশিওর থাকে, এই ধরনের প্রোগ্রামগুলো যদি পাশাপাশি চলতে থাকে এবং গ্রোথ মনিটরিং প্রমোশনটা যদি চলতে থাকে, আমরা মনে করি যে বাংলাদেশের যে সামনে যে ভবিষ্যৎ, সামনে যে শিশু, আমরা শিশুদেরকে সুস্থ সবলভাবে পাবো এবং একটা পুষ্টি যে সমস্যাগুলো ছিল সেই সমস্যা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। নিশ্চয়ই। কিন্তু এক্ষেত্রে একটু যোগ করতে চাই ম্যাম, আমাদের দেশে রুরাল এরিয়া কিংবা যে সমস্ত পেরিফেরিতে অসংখ্য মায়েরা, আপনি যেমন বলছিলেন যে প্ল্যান করে তারা প্রেগনেন্ট হচ্ছেন না, এবং হবার পরে অ্যান্টিনেটাল চেক আপগুলো বারবার করাচ্ছেন না। আমাদের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা বারবার অ্যাওয়ারনেস বৃদ্ধি করছি যাতে করে অ্যান্টিনেটাল চেক আপগুলো করানো হয়। এই অ্যান্টিনেটাল চেক আপগুলো যে কোনো হাসপাতালে যে কোনো গাইনোকোলজিস্ট অথবা মেডিকেল অফিসার তো করতে পারে। এই বিষয়টি সম্পর্কে আরেকটু যদি আপনি বলেন। মানে যেটা হচ্ছে যে তারা যে চেক আপ করার কথা বলে, এখন যেটা আমরা আসলে উল্লেখ করতেই হচ্ছে যে এখন কিন্তু আমাদের কমিউনিটি হেলথ কেয়ার সেন্টারগুলো আছে, যেটা একদম মানে মানুষের ডোর টু ডোর সার্ভিস দিচ্ছে। তো সেই অবস্থাতে তাদের যেটা কেন তারা যাচ্ছে না, এটা একটা প্রশ্ন থেকে যায়। সেটার কারণ হচ্ছে অ্যাওয়ারনেস বা সচেতনতা। আমরা যাই কিছু করি না কেন, যতক্ষণ না পর্যন্ত একজন মা সচেতন হবে ততক্ষণ পর্যন্ত, কিংবা তার ফ্যামিলি, তার হাজব্যান্ড, তার শ্বশুর শাশুড়ি, মানে যারা স্টেক আছে সবাই সচেতন না হলে কিন্তু আমরা এটার থেকে মুক্তি পাবো না। এখন যেটা কথা হচ্ছে যে কেন অ্যান্টিনেটাল চেক আপ করতে হবে। আমি যদি শুধু একজন মাকে গিয়ে বলি যে আপনি 4টা ভিজিট কিন্তু আপনি দিবেন, আপনার 4টা অ্যান্টিনেটাল চেক আপ অ্যাটলিস্ট 4টা আপনার দরকার, আমি আর কিছু বললাম না, তাহলে কিন্তু আমি সাকসেসফুল হব না। আমাকে কি বলতে হবে যে আপনি যদি অ্যান্টিনেটাল চেক আপ করেন, আপনার ফার্স্ট ভিজিটে কি ধরা পড়বে, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার এনিমিয়া আছে কিনা, আপনার হাই ব্লাড প্রেশার আছে কিনা, যেগুলো হচ্ছে একটা সুস্থ শিশু জন্মের প্রধান অন্তরায়। শুধু শিশু না, মায়ের রক্তের পরিমাণ কত, এনিমিয়া আছে কিনা, এনিমিয়া আছে কিনা। এনিমিয়া থাকলে মা যেমন রিস্কে পড়বে, শিশুও রিস্কে পড়বে। এবং আমরা জানি যে এই যে লো বার্থ ওয়েট বা কম ওজনের শিশু যে জন্মাচ্ছে, এর পিছনে যে কারণগুলো, তার মধ্যে ডায়াবেটিস, হাইপারটেনশন, এনিমিয়া, এগুলো একটা বড় কারণ। আর এছাড়া আদার যেই সমস্যাগুলো, আরও অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি থাকে। বা আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যখন অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট যখন ডেফিসিয়েন্সি হয়, তখন কিন্তু একটা অনুপুষ্টির অভাব হয় না,
মানে কারো যদি দেখা যায় আয়রনের অভাব, দেখা যায় পাশাপাশি তার ফলিক অ্যাসিডের অভাব, পাশাপাশি তার জিঙ্কের অভাব, তো সেই কারণে তার ওভারঅল পুষ্টিটাকে দেখতে হবে। সেইটার জন্য তার যেটা দরকার, অ্যান্টিনাটাল চেক আপের মাধ্যমে সে বুঝতে পারবে যে তার সমস্যাগুলো কী, এবং যখন আমরা তাকে পুরো ব্যাপারটাকে বুঝাতে পারবো যে আপনি একদম সুস্থ শিশু চান কি না, আপনি চান কি না যে আপনি শিশুটাকে রেখে মারা যাবেন, মানে মা কি শিশুকে রেখে মরতে চান কি না, এই ধরনের কঠিন কথা যদি বলে মানে এই বিষয়টি তাদের মাথায় যদি ঢুকিয়ে দেওয়া যায় অ্যান্টিনাটাল চেকআপের গুরুত্ব কতটুকু, তাহলে হয়তো বা প্রত্যেকটি ব্যক্তি সচেতন হবেন, পরিবারের প্রত্যেকটি সদস্যকে এই ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি। আরেকটা যেটা তসলিম ভাই বললেন, যেটা আমরা খুব এখন আমরা এই ব্যাপারটাকে খুব গুরুত্বের সাথে চিন্তা করছি, কেন যে আমাদের এখন ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর হার কমে গেছে। এখন মারা যদি জানে যে ব্রেস্ট ফিডিং, যেটা বিশেষ করে কোলেস্ট্রল ফিডিংটা হচ্ছে ফার্স্ট ইমিউনাইজেশন অফ এ চাইল্ড, প্রথম জন্মের যে ইমিউনাইজেশন সেটা হচ্ছে ব্রেস্ট মিল্ক থেকে, এবং সেটা হচ্ছে একটা ব্লেসিংস একটা শিশুর জন্য, এবং মা যে বাচ্চাটাকে ব্লেসিংস দিতে পারে সেটা হচ্ছে মার বুকের দুধ, এটা হচ্ছে শিশুর জন্য সবচেয়ে আদর্শ খাবার, এর উপর কোনো খাবার নাই। তো সেটা কেন কমে যাচ্ছে, এই দিকটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে এটা কারণটা কি, এটা নিয়ে আমরা আসলে অনেক, এবং সেই সাথে এটাও বোঝানো জরুরি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর প্রয়োজনীয়তা কতটুকু বা গুরুত্ব কতটুকু, এটা না করলে বাচ্চাদের কি ধরনের ক্ষতি হতে পারে। মানে এই যে ব্রেস্ট মিল্ক, এটা হচ্ছে হাইজিনিক্যালি হচ্ছে 100% এটা পিওর, এর মধ্যে যে কম্পোনেন্ট আছে এটা হচ্ছে 100% একটা শিশুর জন্য দরকার, সুতরাং এর চেয়ে আদর্শ খাবার তো হয় না। তো কোন অবস্থাতে কেন একজন মা তার আগের মতো এখন কেন তারা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাচ্ছে না, সেটা আসলে আমাদেরকে জানতে হবে, এবং দরকার হলে যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরও বাড়াতে হয়, আমরা সরকারের প্রতি অনুরোধ করব যে লাগলে এই প্রোগ্রামগুলো আরও বাড়াক। একটু যেতে চাই স্যারের কাছে। স্যার, গবেষণা বলছে পুষ্টিতে অধিক বিনিয়োগ অর্থনৈতিক অবস্থাকে ত্বরান্বিত করে, এবং এই যে বর্তমান প্রেক্ষাপট, তাতে করে শিশুর অপুষ্টি রোধে আমাদের করণীয় কি, এবং এই ক্ষেত্রে এসএমসি কি ধরনের ভূমিকা পালন করছে? দেখেন, শিশুর অপুষ্টি প্রথম তো প্রেগনেন্ট মাদের থেকে শুরু করলাম। প্রেগনেন্ট মাদের অপুষ্টিতে ভোগানো চলবে না, তাদের জন্য যেটা এমএমএস আমি বললাম সাপ্লিমেন্ট হিসেবে খাবার তো দিবেই, অ্যাপ্রোপ্রিয়েট খাবারের পরে তারপরে তাকে সাপ্লিমেন্ট দেওয়াটা দরকার বলে মনে করি আমরা সবাই। তো এই জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট মা যাতে পায়, যাতে করে সন্তানটা অপুষ্টির শিকার না হয়, তার জন্মকাল থেকেই যাতে অপুষ্টিতে না ভোগে, এটা হলো একটা দিকের কথা। আরেকটা শিশু কিন্তু আমরা একটু আগে যেটা আমরা আলোচনা করতেছিলাম যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু করতে হবে সব মাদেরকে, এটা কোনোভাবেই এটাকে ইউনিভার্সাল করতে হবে সবার জন্য। তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের পাওয়ার পরে যে শিশুর যে বাড়তি খাবার যখন শুরু হবে 6 মান্থ থেকে, এটা খুবই দুরূহ যে শিশুর সব নিউট্রিশন নর্মাল খাবারের মাধ্যমে পূরণ করা। সেই ক্ষেত্রে যদি সাপ্লিমেন্ট আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার যেটা মনিমিক্স যদি নিয়মিত খাওয়াই, তাহলে শিশুর অপুষ্টি থাকবে না বলে আমরা মনে করি, শিশু সুস্থ থাকবে। আর এই ব্যাপারে আমাদের ব্যাপক কার্যক্রম রয়েছে, কমিউনিটি পর্যায়ে অ্যাওয়ারনেস রয়েছে, আমরা এই সারা বাংলাদেশে এটার প্রচারণা চালাই যাতে করে আমরা সবগুলো শিশুকে ভালোভাবে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি এবং শিশুরা সুস্থ থাকে। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে অসাধারণ কিছু তথ্য দিয়েছেন। প্রত্যেকটি মা তার সন্তানের সুস্থতার জন্য হয়তোবা কোনো পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই মনিমিক্সটি অবশ্যই খাওয়াবেন, এবং মায়েরা যখন গর্ভবতী থাকবেন, ম্যামের কথার প্রেক্ষাপটে আসি, আয়রন, ভিটামিন, ফলিক অ্যাসিড কিংবা মিনারেল ডেফিসিয়েন্সি দূর করার জন্য তাকে প্রপারলি অ্যান্টিনেটাল চেক আপ করানো, এবং সেক্ষেত্রে চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে যে মেডিসিনগুলো দেওয়া হয়, এবং আপনি স্যার বলছিলেন একটি সাপ্লিমেন্টের কথা, এই সাপ্লিমেন্টগুলো যদি গ্রহণ করা হয় হয়তোবা প্রত্যেকটি মা তার সন্তান সহ সুস্থ থাকবেন। দুজনকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোন আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।